ক্যাম্পাসের বিশাল করিডোর ধরে হেঁটে আসছে ইশিকা চৌধুরী। পরনে দামি ব্র্যান্ডের সালোয়ার কামিজ, চোখে রোদ চশমা আর হাতে লেটেস্ট মডেলের আইফোন। তার হাঁটার ভঙ্গিতেই ফুটে উঠছে এক আকাশ ছোঁয়া অহংকার। সে এই ইউনিভার্সিটির বিবিএ ফ্যাকাল্টির ফাইনাল ইয়ারের ছাত্রী। শুধু ছাত্রী বললে ভুল হবে, সে ডিপার্টমেন্টের অলিখিত রানী। বাবার অডেল টাকা আর নিজের রূপ, এই দুয়ে মিলে ইশিকার পা যেন মাটিতে পড়ে না। তার পেছনে সব সময় দু তিনজন চামচা টাইপের মেয়ে ঘুরঘুর করে। করিডোরের এক কোনায় দাঁড়িয়েছিল আহান, ফার্স্ট ইয়ারের শান্তশিষ্ট এক ছেলে। কাঁধে একটা পুরনো ব্যাগ, পরনে সাধারণ চেক শার্ট। সে মুগ্ধ দৃষ্টিতে ঈশিতার দিকে তাকিয়ে আছে। আহানের এই তাকানোতে কোনো অশ্লীলতা নেই, আছে কেবল মুগ্ধতা। ভার্সিটি ভর্তি হওয়ার প্রথম দিনে সেই শিখাকে দেখেছিল, আর সেদিনে অদ্ভুত এক ভালো লাগা তৈরি হয়েছিল। তবে সে জানে ইশিকা আকাশের চাঁদ আর সে মাটির ধুলো। এক্সকিউজ মি, এই যে হ্যালো মিস্টার চেক শার্ট। ইশিকা হঠাৎ আহানের সামনে এসে থমকে দাঁড়ালো। আহান চমকে উঠল। সে ভাবতেই পারেনি ঈশিতা নিজে থেকে তার সাথে কথা বলবে। ভয়ে তার বুক ধড়ফড় করতে লাগলো। আহ, আমাকে বলছেন ম্যাম? ঈশিতা চোখের চশমাটা কপালে তুলে তার ছেলের হাসি হাসলো। তার বান্ধবী নীলা পাশ থেকে ফিক করে হেসে দিল। এখানে কি আর কেউ আছে যার গায়ে সস্তার চেক শার্ট? আচ্ছা, তোমরা জুনিয়ররা কি ম্যানার্স জানো না? সিনিয়র আপু যাচ্ছে, সাইড দেবে না? নাকি রূপ দেখতে দেখতে পথ আঁটিলে দাঁড়িয়ে থাকাটাই তোমাদের কাজ? সরি আপু, আমি আসলে খেয়াল করিনি। আমি সরে যাচ্ছি। আহান দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু ঈশিকা বাঁ হাত বাড়িয়ে তার পথ আটকালো। ঈশিকার মুখে এখন শিকারী বিড়ালের মতো কৌতুক। দাঁড়াও, এত সহজে সরি বললে তো হবে না। জুনিয়র হয়ে সিনিয়রের পথ আটকেছো, পানিশমেন্ট তো পেতেই হবে। এই ক্যান্টিনে যাও, আমার আর আমার ফ্রেন্ডদের জন্য কোল্ড কফি আর স্যান্ডউইচ নিয়ে এসো। আর শোনো, টাকাটা কিন্তু তুমিই দেবে। এটাকে সিনিয়রদের প্রতি সম্মান জানানো বলে। যাও, রান। আশেপাশে সবাই দাঁড়িয়ে তামাশা দেখছে। আহানের পকেটে এই মাসের হাত খরচে সামান্য কিছু টাকা অবশিষ্ট আছে। ক্যান্টিনের বিল মেটাতে গেলে তাকে হয়তো বাকি মাসটা হেঁটে ভার্সিটি আসতে হবে। কিন্তু সবার সামনে ঈশিকার কথার অবাধ্য হওয়ার সাহস তার নেই। সে মাথা নিচু করে মেনে নিল। জি আপু, আনছি। আরহান চলে যেতে ঈশিতা আর তার বান্ধবীরা হাসিতে ফেটে পড়ল। পিসি, তুই না পারিসও। বেচারা মনে হয় মাসের শেষ সম্বলটুকু দিয়ে আজ ফতুর হবে। ছেলেটা কিন্তু কিউট আছে, শুধু একটু ভীতু। ও প্লিজ নীলা, এইসব মিডল ক্লাস সেন্টিমেন্ট আমার সামনে দেখাবি না। এরা এই ভার্সিটিতে আসে কোটা বা স্কলারশিপে, আর ভাবনায় যেন কত বড় কেউ। এদের জায়গাটা এদের বুঝিয়ে দেওয়া দরকার। কিছুক্ষণ পর আরহান ট্রে ভর্তি খাবার নিয়ে ফিরে এলো। ঈশিকা তখনও হাসাহাসি করছে। আরহান কাচুমাচু হয়ে ট্রেটা টেবিলের উপর রাখলো। আপু, খাবার? ঈশিকা কোল্ড কফির গ্লাসটা হাতে নিল। এক চুমুক দিয়েই সে মুখটা বিকৃত করলো। তারপর ইচ্ছা করে গ্লাসটা কাত করে আরহানের শার্টের উপরে ফেলে দিল। গাঢ় বাদামি রঙের কফি আরহানের সাদা শার্ট মাখামাখি হয়ে গেল। ও সরি, হাত থেকে স্লিপ করলো। আসলে কফিটা এত জঘন্য ছিল যে আমার হাতও সেটা নিতে চাইছিল না। নেক্সট টাইম ভালো দোকান থেকে খাওয়াবে। এখন যাও, চোখের সামনে থেকে এই নোংরা শার্ট নিয়ে দূর হও। আরহান অপমানে নীল হয়ে গেল। সবার সামনে এই অকারণ অপমান তার চোখে পানি এনে দিল। কিন্তু সে কিছু বলল না, শুধু ভেজা শার্টটা কোনো মতে টেনে ধরে সে সেখান থেকে দ্রুত পায়ে বেরিয়ে গেল। ঈশিকার এই নিষ্ঠুরতা আরহানের মনে কোনো ঘৃণা তৈরি করলো না, বরং এক অদ্ভুত জেদ তৈরি করলো। সে মনে মনে ভাবল, একদিন হয়তো এই মেয়েটাই তাকে বুঝবে। দিন গড়িয়ে সন্ধ্যা হলো। ঈশিকা বাড়িতে ফিরল বেশ ফুরফুরে মেজাজে। গুলশানের এই আলিশান ডুপ্লেক্স বাড়িটা তাদের। ড্রয়িং রুমে ঢুকতেই দেখলো পরিবেশটা বেশ থমথমে। তার বাবা মিস্টার চৌধুরী সোফায় বসে আছেন, হাতে বুককে চেপে। পাশে মা চিন্তিত মুখে বসে। ড্যাড, কি হয়েছে? তোমার শরীর খারাপ? ডাক্তার ডাকবো? ঈশিতা দৌড়ে তার বাবার কাছে গেল। মিস্টার চৌধুরী মেয়ের হাত ধরলেন। তার শ্বাসকষ্ট হচ্ছে। ইশিকা মা, আমার সময় বোধহয় শেষ হয়ে এসেছে। ডাক্তার বলেছে হার্টে ব্লক ধরা পড়েছে। কখন কি হয় বলা যায় না। ড্যাড প্লিজ এসব বলো না। আমরা কালই তোমাকে সিঙ্গাপুর নিয়ে যাব। টাকার তো অভাব নেই। টাকা দিয়ে সব হয় না রে মা। আমার একটা শেষ ইচ্ছা আছে। আমি মরে গেলে তোকে কে দেখবে?
তোর এই উচ্ছৃঙ্খল জীবন, এই অহংকার। আমি চাই আমি যাওয়ার আগে তোকে একটা সুরক্ষিত হাতে তুলে দিয়ে যেতে। ড্যাড, আমি তো বাচ্চা না, আমি নিজেকে সামলাতে পারি। আর বিয়ের কথা এখন কেন বলছো? কারণ আমি কথা দিয়েছি। আমার ছোটবেলার বন্ধু রহিম, মনে আছে? সেই যে গ্রামের বাড়িতে থাকতো, এখন শহরেই সেটেল। ওর ছেলেটা খুবই ভালো, হিরের টুকরো ছেলে। আমি ওর সাথে তোর বিয়ে ঠিক করেছি। ইশিকা ছিটকে সরে গেল। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রহিম চাচার ছেলে, মানে ওই সাধারণ মধ্যবিত্ত পরিবারের কোনো এক খ্যাতমার্কা ছেলে? অসম্ভব। আমি এই বিয়ে করব না ড্যাড। তুমি জানো আমার স্ট্যান্ডার্ড কি? আর ওই ছেলেকে কি করে? শিওর কোনো ছোটখাটো চাকরি করে বা বাপের টাকায় চলে। আমি আমার লেভেলের কাউকে বিয়ে করব। স্ট্যাটাস দিয়ে মানুষের বিচার হয় না ইশিকা। ছেলেটা এবারেই পড়াশোনা শেষ করলো, খুব ব্রিলিয়ান্ট। আর সবচেয়ে বড় কথা, ওর মানুষ হিসেবে খাঁটি। আমি কথা দিয়ে ফেলছি, তুই যদি এই বিয়ে না করিস তবে বুঝবো তুই তোর বাবাকে ভালোবাসিস না। আর এই হার্ট অ্যাটাকের ধকল আমি হয়তো আর নিতে পারবো না। মিস্টার চৌধুরী বুকে হাত দিয়ে ধপ করে সোফায় এলিয়ে পড়লেন। ইশিকা আর তার মা চিৎকার করে উঠলেন। ইশিকা বুঝতে পারলো সে ইমোশনাল ব্ল্যাকমেলের শিকার হচ্ছে, কিন্তু বাবার এই অবস্থায় সে না বলতেও পারছে না। তার অহংকার আর বাবার প্রতি ভালোবাসা, এই দুয়ের দ্বন্দ্বে সে হেরে গেল। ঠিক আছে ড্যাড, তুমি শান্ত হও। আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি ওই ছেলের সাথে আগে দেখা করব না, সোজা বিয়ের দিন দেখা করব। আমি দেখতে চাই না আমার কপালে কোনো দুর্ভোগ লেখা আছে। মিস্টার চৌধুরী স্বস্তি নিঃশ্বাস ফেললেন। তিনি জানতেন ইশিকা রাজি হবে। অন্যদিকে আরহানের বাড়িতেও চলছে জল্পনা কল্পনা। আরহানের মা সালেহা বেগম ছেলের বিয়ের কথা শুনে খুশিতে বাকবাকুম, কিন্তু আরহান চুপচাপ। বাবা, তুমি একবারও আমার মত নিলে না। আমি তো এখনো চাকরি পাইনি, এখনই বিয়ে। আর মেয়েটা কে? আরে বোকা ছেলে, তোর চাচার মেয়ে, চৌধুরী সাহেবের মেয়ে ইশিকা। তুই তো ওকে পছন্দ করিস, তাই না? আমি তো ডায়েরিতে ওর নাম দেখেছি, তোর মানিব্যাগে ওর ছবি দেখেছি। তুই কি ভাবছিস তোর বাবা কিছু বোঝে না? আরহান চমকে উঠল। সে বিশ্বাস করতে পারছে না। ইশিকা, তার স্বপ্নের রাজকন্যা ইশিকা তার বউ হবে? কিন্তু পর মুহূর্তেই তার মনে কু গাইল। ইশিতা কি রাজি হয়েছে, নাকি তাকে জোর করা হয়েছে? ক্যাম্পাসে ইশিকা তাকে যেভাবে অপমান করে, বিয়ের পর কি তাকে মেনে নেবে? কিন্তু বাবা, ওরা অনেক বড় লোক। ইশিকা আমাকে, মানে আমাদের সাথে মানিয়ে নিতে পারবে তো? চৌধুরী সাহেব মানুষ চিনতে ভুল করেন না। উনি নিজেই তোকে পছন্দ করেছেন। আর ইশিকা মেয়েটা একটু চঞ্চল, কিন্তু মনটা ভালো। তুই ভালোবাসা দিয়ে ওকে জয় করে নিবি, এই বিশ্বাস আমার আছে। বিয়ের দিন ঘনিয়ে এলো। শহরের দামি কনভেনশন সেন্টারে বিয়ের আয়োজন। ইশিকা সেজেছে অপরূপ সাজে। লাল বেনারসি, সোনার গয়না আর কড়া মেকআপে তাকে স্বর্গের অপ্সরী লাগছে। কিন্তু তার মুখটা পাথরের মতো শক্ত। সে এখনো জানে না তার হবু বরকে। সে শুধু জানে বাবার কথাই সে বলি হচ্ছে। স্টেজে কাজী সাহেব বসে আছেন, বরযাত্রী এসেছে। আরহান শেরওয়ানি পরে স্টেজে উঠল। তার মাথায় পাগড়ি, মুখে রুমাল ধরা। ইশিকা আর চোখে তাকালো, কিন্তু বরের মুখ দেখতে পেল না। বলো মা, কবুল। ইশিকার গলা দিয়ে স্বর বের হচ্ছে না। সে চোখ বন্ধ করে বাবার মুখটা মনে করলো। তারপর খুব নিচু স্বরে বলল, কবুল। বিয়ে সম্পন্ন হলো। এবার শুভ দৃষ্টি হলো। সবাই দাঁড়িয়ে আছে। আরহানের মুখে রুমাল সরানো হলো। ঈশিতা অনিচ্ছা সত্ত্বেও তাকালো, এবং তাকানোর সাথে সাথেই তার চোখ কপালে উঠল। তুমি? ঈশিকা চিৎকার করে উঠতে গিয়েও নিজেকে সামলে নিল। তার সামনে বসে আছে আরহান, সেই চেক শার্ট পরা ভীতু লেদার জুনিয়রটা। তার মানে ড্যাড এই ফকিন্নি ছেলের সাথে তার বিয়ে দিল? ঈশিকার হাত পা কাঁপতে লাগলো রাগে। সে আরহানের দিকে এমন দৃষ্টিতে তাকালো যেন দৃষ্টি দিয়েই তাকে ভস্ম করে দেবে। আরহান লাজুক মুখে ঈশিকার দিকে তাকিয়ে আছে। সে জানে এখন ঝড় উঠবে, কিন্তু সে ঝড়ের জন্য প্রস্তুত। বাসরাত। আরহানের ছোট বেডরুমে ঈশিকা বসে আছে। সে এখনো শাড়ি বদলায়নি। রাগে সে গিজগিজ করছে। দরজা খুলে আরহান ঢুকলো, হাতে এক গ্লাস দুধ। ইশিকা, মানে ইশিকা আপু, সরি ইশিকা, তুমি কি কিছু খাবে? সারাদিন তো কিছু খাওনি।
ইশিকা উঠে দাঁড়িয়ে আরহানের হাত থেকে দুধের গ্লাসটা কেড়ে নিয়ে সজোরে মেঝেতে ছুঁড়ে মারল। কাচের গ্লাসটা ঝনঝন করে ভেঙে গেল। দুধ ছড়িয়ে পড়ল সারা ঘরে। আরহান চমকে পিছিয়ে গেল। খবরদার, আমার নাম মুখে আনবে না। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি আরহান। তুমি জানতে, তাই না? তুমি জানতে যে কোণে আমি, তাও তুমি এই বিয়েতে রাজি হলে কোন লোভে? আমার বাবার টাকার লোভে, নাকি আমাকে বিয়ে করে ভার্সিটিতে শো অফ করার জন্য? বিশ্বাস করো ইশিকা, আমি টাকার লোভে বিয়ে করিনি। আমি তোমাকে থামো, এই সস্তার ভালোবাসি শব্দটা উচ্চারণ করবে না, শুনলে আমার বমি আসে। শোনো মিস্টার আরহান, সমাজ আর বাবার চাপে আমি এই বিয়ে করেছি ঠিকই, কিন্তু তোমাকে আমি কোনোদিনও স্বামী হিসেবে মানবো না। ভার্সিটিতে তুমি যেমন আমার জুনিয়র ছিলে, এই ঘরেও তুমি তাই থাকবে। আমার ধারে কাছেও আসবে না। ইশিকা বিছানা থেকে বালিশ আর চাদর নিয়ে সোফার দিকে ছুঁড়ে মারল। আজ থেকে তুমি ওই সোফায় থাকবে আর আমি বিছানায়। আর কাল সকালে উঠে এই ডিভোর্সের পেপার রেডি করবে। আমি যত দ্রুত সম্ভব এই নরক থেকে মুক্তি চাই। আরহান সোফার দিকে তাকালো, তারপর ইশিকার দিকে। ইশিকার চোখে এখন আগুন জ্বলছে, কিন্তু আরহান সে আগুনের পেছনের অস্থিরতাটুকু দেখতে পেল। সে শান্ত গলায় বলল, আমি সোফাতেই থাকবো ইশিকা, তোমাকে অস্বস্তিতে ফেলবো না। তবে ডিভোর্স সেটা আমি দিতে পারবো না, কারণ আমি কবুল বলেছি আর আমি আমার কথা ফেলি না। তুমি ঘুমাও, অনেক রাত হয়েছে। আরহান লাইট নিভিয়ে দিল। ঘরের কোণে জিরো পাওয়ারে নীল আলো জ্বলছে। ইশিকা বিছানায় শুয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো, নিজের কপাল আর বাবার উপরে অভিমানী। আর আরহান সোফায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে রইল। তার মনে একটাই চিন্তা, অহংকারের এই পাহাড় ডিঙ্গিয়ে সে কি কখনো ইশিকার হৃদয়ে পৌঁছাতে পারবে, নাকি এই ঘৃণার অনলে পুড়ে ছাই হয়ে যাবে তাদের সম্পর্ক। জানালার গ্রিল গলি সকালের মিহি রোদ এসে পড়েছে সোফায় শুয়ে থাকা আরহানের মুখে। সারা শরীর ব্যথা করছে তার। ছোট সোফাটায় গুটি সুটি মেরে শুয়ে থাকায় ঘাড়টা কেমন শক্ত হয়ে আছে। আরহান চোখ পিটপিট করে তাকালো। তার সামনে বড় খাটটায় আয়েশ করে ঘুমাচ্ছে ইশিকা। সিল্কের চাদরটা তার গায়ের উপর থেকে একটু সরে গেছে। ভোরের আলোয় ইশিকাকে কোনো অহংকারী সিনিয়র বা রাগী বউ মনে হচ্ছে না, বরং মনে হচ্ছে রূপকথার ঘুমন্ত রাজকন্যা। আরহান মুগ্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। এই মেয়েটাকে সে গত 2 বছর ধরে ক্যাম্পাসে দেখে আসছে, কিন্তু কখনো ভাবিনি এতটা কাছে পাবে। যদিও এই কাছে পাওয়ার মধ্যে যোজন যোজন মাইলের মানসিক দূরত্ব রয়েছে। আরহান ঘড়ির দিকে তাকালো। সকাল 7টা বাজে। আজ তাদের বাড়িতে বউ ভাত। আত্মীয় স্বজনরা আসতে শুরু করবে কিছুক্ষণের মধ্যেই। আরহান দ্রুত উঠে পড়ল। ইশিকা ঘুম থেকে ওঠার আগেই তাকে সবকিছু গুছিয়ে রাখতে হবে। সে পা টিপে টিপে বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিল। বেরিয়ে এসে দেখলো ইশিকা নড়াচড়া করছে। উফ, কি গরম! এসিটা কি কাজ করছে না, নাকি তোমরা সেটাও বন্ধ করে রেখেছো? ইশিকা চোখ না খুলেই বিড়বিড় করে অভিযোগ করলো। আরহান দ্রুত রিমোট খুঁজে এসির টেম্পারেচার কমিয়ে দিল। এসি চলছে ইশিকা, আসলে কারেন্ট চলে গিয়েছিল কিছুক্ষণ আগে। জেনারেটরে এসি বেশিক্ষণ লোড নিতে পারে না। এখন কারেন্ট এসেছে, ঘর ঠান্ডা হয়ে যাবে। ইশিকা ধর্মর করে উঠে বসলো। তার চুলগুলো এলোমেলো, চোখে মুখে ঘুমে রেশ। আরহানকে তোয়ালে কাঁধে দাঁড়িয়ে থাকতে দেখে সে নাক ছিটকালো। তুমি এখনো এই ঘরে? তোমাকে না বলেছিলাম আমার ঘুম ভাঙার আগেই আমার চোখের সামনে থেকে দূর হবে? সকালবেলা তোমার মুখ দেখলে আমার দিনটা খারাপ যায়। আমি ফ্রেশ হতে গিয়েছিলাম, আর আজ তো বউ ভাত। মা বলছিল তাড়াতাড়ি তৈরি হতে, পার্লার থেকে লোক আসবে তোমাকে সাজাতে। পার্লার? ওই পাড়াতে বিউটি পার্লারের সস্তা মেকআপ আর্টিস্ট? ইম্পসিবল! আমি ওদের হাতের ছোঁয়াও আমার স্কিনে লাগাবো না। আমি আমার পার্লার মেকআপ আর্টিস্টকে কল করেছি, সে আসবে। আর শোনো, আমার ব্রেকফাস্ট রুমে দিয়ে যাবে। তোমাদের ডাইনিং টেবিলে সবার সাথে বসে খাওয়ার মতো মেন্টালিটি আমার নেই। আরহান দীর্ঘশ্বাস ফেলল। সে জানে ইশিকার এই জেদ ভাঙানো সম্ভব নয়। সে মাথা নেড়ে সম্মতি জানালো। ঠিক আছে, আমি মাকে বলে দিচ্ছি, তুমি ফ্রেশ হয়ে নাও। আরহান রুম থেকে বেরিয়ে গেল। ইশিকা বিছানা থেকে নেমে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে তার নিজেরই কান্না পাচ্ছে। ভার্সিটির টপ সুন্দরী, চৌধুরী গ্রুপের একমাত্র ওয়ারিশ। সে আজ এই চুনকাম ওঠা দেওয়ালের এক মধ্যবিত্ত বাড়িতে বন্দি। তার মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনে নীলা নামটা ভাসছে। শোনো নীলা। কি রে দোস্ত, বাসর রাত কেমন কাটলো? তো সেই
লাদার জুনিয়র জামাই কি তোর পায়ে তেল মালিশ করে দিয়েছে নাকি? নীলার ঠাট্টা শুনে ইশিকার পিত্তি জ্বলে গেল। সে রাগে ফোনটা শক্ত করে ধরল। শাট আপ নীলা, একদম ফালতু কথা বলবি না। আমি এমনিতেই ফ্রাস্ট্রেটেড। তোরা আজ আসছিস তো? প্লিজ আমাকে এখান থেকে কিছুক্ষণের জন্য হলেও রেস্কিউ কর। আমার এই বাড়িতে দম বন্ধ হয়ে আসছে। আসবো তো অবশ্যই, তোর জামাইয়ের হাতের বিরিয়ানি খেতে আসবো। বাই দ্য ওয়ে, আমরা একটা প্ল্যান করেছি। আজ তোর জুনিয়র পরে ক্লাস নেব, দেখিস কি করি। ইশিকা ফোনটা রেখে দিল। নীলার কথায় তার মনে একটু স্বস্তি হইল না, বরং অস্বস্তি বাড়ল। আরহানকে সে পছন্দ করে না ঠিকই, কিন্তু ভার্সিটির ফ্রেন্ডরা এসে আরহানকে অপমান করবে এটা ভাবতেই কেন জানি তার একটু খটকা লাগলো। সে মাথা থেকে চিন্তাটা ছেড়ে ফেলল। আরহানের যা যোগ্যতা তাতে অপমানই তার প্রাপ্য। দুপুর গড়িয়ে বিকেল। আরহানের বাড়ির ছাদ আর ড্রয়িং রুম সাজানো হয়েছে। আত্মীয় স্বজন গিজগিজ করছে। আরহানের মা সালেহা বেগম খুব ব্যস্ত। তিনি পুত্রবধূর জন্য নিজের হাতে রান্না করেছেন। ইশিকা তৈরি হয়ে নিচে নামলো। তার পরনে গোল্ডেন কালারের লেহেঙ্গা, গলায় হিরের সেট। তাকে এতটাই উজ্জ্বল লাগছে যে উপস্থিত সবাই হা হয়ে তাকিয়ে রইল। আরহান পাশে দাঁড়িয়ে আছে, একটা সাধারণ পাঞ্জাবি পরে। ইশিকার পাশে তাকে নিতান্তই মলিন দেখাচ্ছে। মারে, তোকে যে কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ। কারো নজর না লাগুক। আয় মা, এখানে বস। সালেহা বেগম ইশিকার কপালে চুমু খেতে গেলেন। ইশিকা আলতো করে মাথাটা সরিয়ে নিল, যেন তার শাশুড়ির স্পর্শে তার মেকআপ নষ্ট হয়ে যাবে। সালেহা বেগম একটু অপ্রস্তুত হলেন, কিন্তু কিছু মনে করলেন না। তিনি ভাবলেন, বড়লোকের মেয়ে হয়তো এমনটাই স্বভাব। আন্টি মানে মা, আমি সোফায় বসতে পারবো না। আমার লেহেঙ্গাটা খুব ভারী, আমাকে একটা আলাদা চেয়ার দিন। আরহান দ্রুত একটা গদিওয়ালা চেয়ার এনে দিল। ইশিকা সেখানে গটগট করে বসে পড়ল। আত্মীয়রা ফিসফিস করে কথা বলছে। বউ তো খুব দেমাগি, আরহানের সাথে তো মানাচ্ছে না। এসব কথা আরহানের কানে আসছে, কিন্তু সে নির্বিকার। একটু পরেই হই হই করে ঢুকলো ইশিকার ভার্সিটির গ্যাং। নীলা, তানভীর, রিয়া আর আরো কয়েকজন। তাদের সবার পরনে ওয়েস্টার্ন ড্রেস, হাতে দামি গিফট ব্যাগ। তারা ঢুকতেই পরিবেশটা পাল্টে গেল। ওয়াও ইশিকা, দিস ইজ আনবিলিভেবল। তুই সত্যি এই বস্তিতে আছিস? তানভীরের কথা শুনে ড্রয়িং রুমের পিনপতন নীরবতা নেমে এলো। আরহানের বাবা রহিম সাহেব অপমানিত বোধ করলেন, কিন্তু মেহমান বলে কিছু বললেন না। ইশিকা নিজেও কিছুটা বিব্রত হলো। তানভীর, আস্তে কথা বল, এটা আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? ও প্লিজ, এটাকে তো আমাদের সার্ভেন্ট কোয়ার্টারের চেয়েও ছোট মনে হচ্ছে। আর তোর হাজবেন্ড কোথায়, সেই মিস্টার জুনিয়র? আরহান তানভীরের ঠিক পেছনেই দাঁড়িয়েছিল। সে শান্ত গলায় বলল, আমি এখানে, ভেতরে আসুন আপনারা, ওয়েলকাম। তানভীর আর নীলা আরহানের দিকে তাকিয়ে তাচ্ছিলের হাসি হাসল। নীলা আরহানের পাঞ্জাবির হাতাটা ধরে নেড়ে দেখল। কি রে আহান, এটা কি নিউ মার্কেটের ফুটপাথ থেকে কেনা নাকি বিয়ের গিফটে পাওয়া? ইশিকার পাশে দাঁড়ানোর জন্য মিনিমাম একটা ব্র্যান্ডেড পাঞ্জাবি তো পরতে পারতি। পোশাক দিয়ে মানুষের ব্যক্তিত্ব বিচার করা যায় না আপু। আর এটা আমার মায়ের দেওয়া উপহার। আমার কাছে এর দাম ব্র্যান্ডের চেয়েও বেশি। আপনারা বসুন, আমি নাস্তার ব্যবস্থা করছি। আরহানের সোজা সাপটা উত্তরে নীলা একটু থমকে গেল, কিন্তু তানভীর ছাড়ার পাত্র নয়। সেই শিকার পাশে গিয়ে বসলো। ইশিকা, তুই সিরিয়াসলি এই ছেলের সাথে সংসার করবি? তোর ড্যাডের ব্রেইন ওয়াশ করা দরকার ছিল। দেখ, ছেলেটার কোনো ক্লাস নেই। ও তো এখন আমাদের সার্ভ করার জন্য ওয়েটারের মতো দৌড়াদৌড়ি করছে। ইশিকা তানভীরের কথাই সায় দিতে চাইলো, কিন্তু পারল না। ইশিকা তানভীরের কথাই সায় দিতে চাইলো, কিন্তু পারল না। আরহান সত্যি খুব পরিশ্রম করছে, ঘেমে নিয়ে একাকার হয়ে সবাইকে আপ্যায়ন করছে। ইশিকার মনে হলো তানভীররা একটু বেশিই করছে। খাবার পরিবেশন শুরু হলো। আরহানের পরিবার সাধ্যমতো পোলাও, রোস্ট আর রেজালা রান্না করেছে। তানভীর প্লেটে খাবার নিয়ে চামচ দিয়ে নেড়েচেড়ে মুখ বাঁকালো। ছি, এসব কি রান্না! তেলের গন্ধে তো পেটে এখনই মোচড় দিচ্ছে। ইশিকা, তুই এসব খাবি? আমাদের তো 5 স্টারের বাফে ছাড়া খাওয়া অভ্যেস নেই। এই ওয়েটার, আই মিন আরহান, এখানে কি মিনারেল ওয়াটার নেই? জগের পানি খাবো আমরা? আরহান পানির বোতল নিয়ে এগিয়ে এলো।
তানভীর ইচ্ছে করেই হাতটা এমনভাবে নাড়ল যে পানির বোতলটা আরহানের হাত থেকে পড়ে গিয়ে তানভীরের প্যান্টে একটু পানি লাগলো। ইউ ইডিয়েট, অন্ধ নাকি? আমার 20,000 টাকার প্যান্টটা নষ্ট করে দিলি, তোকে দিয়ে কিছু হবে না। ভার্সিটিতে যেমন গাদা ছিলি, এখনও তাই আছিস। তানভীর সবার সামনে আরহানকে ধাক্কা দিল। আরহান ডাল সামলাতে না পেরে পেছনে টেবিলের উপর পড়ল। টেবিলের কাচের জগ ভেঙে তার হাতে কেটে গেল। রক্ত পড়তে শুরু করলো ফিনকি দিয়ে। ড্রয়িং রুমের সবাই স্তম্ভিত। আরহানের মা দৌড়ে এলেন। আরহান, বাবা আমার কেটে গেছে তো অনেকখানি। ইশিকা এতক্ষণ চুপ ছিল, কিন্তু আরহানের রক্ত দেখে সে আর স্থির থাকতে পারল না। তার ভেতরে অদ্ভুত এক শিহরণ খেলে গেল। সে ঝট করে উঠে দাঁড়ালো। তানভীর তখনও গালিগালাজ করছে। তানভীর, শাট আপ, জাস্ট শাট আপ। ইশিকার চিৎকার শুনে তানভীর অবাক হয়ে তাকালো। কি বলছিস ইশিকা? আমি তো তোর সাইড নিচ্ছি। এই ফকিন্নিটা। আর একটা শব্দ উচ্চারণ করবি না। ফকিন্নি হোক আর যাই হোক, সে আমার স্বামী, আর এটা আমার শ্বশুর বাড়ি। তোরা এখানে গেস্ট হয়ে এসেছিস, গেস্টের মতো থাক। আমার বরের গায়ে হাত তোলার অধিকার তোকে কে দিয়েছে? ইশিকা দ্রুত আরহানের কাছে গেল। সে নিজের দামি লেহেঙ্গার ওড়নাটা ছিঁড়ে আরহানের হাতের ক্ষতস্থানে বেঁধে দিল। আরহান অবাক হয়ে ইশিকার দিকে তাকিয়ে আছে। এই সেই অহংকারী সিনিয়র যে তাকে মানুষ মনে করতো না, আজ সে সবার সামনে তার জন্য বন্ধুদের অপমান করছে। ইশিকা, তুই আমাদের অপমান করছিস এই সামান্য একটা ছেলের জন্য? হ্যাঁ করছি, কারণ তোরা লিমিট ক্রস করেছিস। তোরা আমার স্ট্যাটাস নিয়ে কথা বলতে পারিস, কিন্তু আমার পরিবারের কাউকে ফিজিক্যালি হার্ট করতে পারিস না। তোরা এখন এখান থেকে যা, গেট আউট। তানভীর আর নীলা রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেল। ইশিকা আরহানের হাত ধরে দাঁড় করালো। তুমিও তো কম না, বোকার মতো দাঁড়িয়ে মার খেলে কেন? তোমার কি হাত নেই নাকি জুনিয়র বলে সিনিয়রদের মার খেতে হবে সারা জীবন? ওরা তোমার বন্ধু ইশিকা, আমি কিছু বললে তুমি কষ্ট পেতে, আর তোমার বন্ধুদের অপমান করা মানে তোমাকে অপমান করা। আরহানের কথা ইশিকা স্তব্ধ হয়ে গেল। এই ছেলেটা কি মানুষ নাকি অন্য কিছু? এত অপমানের পরেও সে ইশিকার সম্মানের কথা ভাবছে। ইশিকা আরহানের হাতটা ছেড়ে দিল, কিন্তু তার বুকের ভেতরটা ধক করে উঠল। সে দ্রুত চোখ সরিয়ে নিল। বেশি মহান শাস্তি হবে না। আমি শুধু আমার প্রেস্টিজ বাঁচিয়েছি। আমার হাজবেন্ডকে কেউ মারবে আর আমি দাঁড়িয়ে দেখব? লোকে তো আমাকেই বলবে যে আমার বর দুর্বল। চলো ঘরে গিয়ে ডেটল লাগিয়ে দিচ্ছি। ইনফেকশন হলে আবার আমাকেই নার্সগিরি করতে হবে। ইশিকা হনহন করে সিঁড়ির দিকে এগোলো। আরহান তার পেছন পেছন চলল। সালেহা বেগম আর রহিম সাহেব একে অপরের দিকে তাকিয়ে স্বস্তির হাসি হাসলেন। তারা বুঝলেন বরফ গলতে শুরু করেছে। রাত 10টা। মেহমানরা সবাই চলে গেছে। আরহান আর ইশিকা তাদের ঘরে। আরহানের হাতে ব্যান্ডেজ। সে সোফায় বসে আছে। ইশিকা জানালার পাশে দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। হাতটা কি খুব ব্যথা করছে? ইশিকার গলার স্বরটা খুব নিচু। আরহান প্রথমে বিশ্বাস করতে পারল না যে ইশিকা তাকে জিজ্ঞেস করছে। না, তেমন না। তুমি ব্যান্ডেজ করে দিয়েছো তো, তাই ব্যথা কমে গেছে। তেল মারা বন্ধ করো। আমি শুধু মানবিক কারণেই করেছি। ভেবো না যে আমি প্রেমে পড়ে গেছি। আমি জানি, তবুও ধন্যবাদ। আজ তুমি যা করলে আমি আশা করিনি। শোনো আরহান, আমি অহংকারী হতে পারি, খারাপ হতে পারি, কিন্তু আমি অকৃতজ্ঞ নই। কাল রাতে অ্যাক্সিডেন্টের সময় তুমি আমার জন্য যা করেছো সেটা আমার মনে আছে। আজকেরটা তার শোধবোধ। আমাদের মধ্যে আর কোনো ঋণ থাকলো না। ইশিকা ঘুরে আরহানের দিকে তাকালো। তার চোখে মুখে এখন আর সেই তীব্র ঘৃণা নেই, আছে এক ধরনের বিভ্রান্তি। সে বুঝতে পারছে না আরহানকে সে কোন দৃষ্টিতে দেখবে, একজন নগণ্য জুনিয়র নাকি একজন দায়িত্ববান স্বামী। সম্পর্ক কি শুধু ঋণের উপর টিকে থাকে ইশিকা? আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই আরহান, এটা শুধু একটা ডিল। তুমি তোমার দায়িত্ব পালন করেছো, আমি আমার। দ্যাটস ইট। ঘুমাও এখন। কাল সকালে আমাকে ভার্সিটি যেতে হবে। থিসিস পেপার সাবমিট করার লাস্ট ডেট। তোমার থিসিস পেপার তো রেডি হয়নি, তুমি বলেছিলে টাইপ করা বাকি। তুমি জানলে কি করে? আমি জানি, আমি তোমার জুনিয়র হলেও তোমার সব খবরাখবর রাখি। তুমি চাইলে আমি টাইপ করে দিতে পারি। আমার ল্যাপটপে স্পিড ভালো। ইশিকা কিছুক্ষণ চুপ করে রইল। তার সত্যিই সাহায্য দরকার। তানভীররা আজ চলে যাওয়ায় গ্রুপ মেম্বার হিসেবে ওদের সাহায্য পাওয়া যাবে না। অগত্যা তাকে আরহানের সাহায্য নিতেই হবে। ঠিক আছে, কিন্তু ভাববে না আমি তোমার উপর ডিপেন্ডেবল বা ডিপেন্ডেন্ট।
আমার ল্যাপটপ নষ্ট তাই। আর হ্যাঁ, ভুল যেন না হয়, একটা বানান ভুল হলে আমি কিন্তু পেপারটা তোমার মুখের উপর মারবো। ঠিক আছে বস, একটা ভুলও হবে না। আরহান ল্যাপটপ নিয়ে ফ্লোরে বসলো। ইশিকা বিছানায় বসে ডাইরেকশন দিতে লাগলো। রাত গভীর হচ্ছে, বাইরে ঝিঝি পোকার ডাক, ঘরের ভেতরে ল্যাপটপের কিবোর্ডের খটখট শব্দ আর ইশিকার গম্ভীর কণ্ঠস্বর। মাঝে মাঝে আরহান ইশিকার দিকে তাকাচ্ছে। ইশিকা কাজের মধ্যে খুব সিরিয়াস, চশমাটা নাকের ডগায় নামিয়ে এসে নোটস পড়ছে। আরহানের মনে হলো এই মুহূর্তটা যদি অনন্তকাল ধরে চলতো। হঠাৎ কারেন্ট চলে গেল, রুমটা ঘুটঘুটে অন্ধকার। ইশিকা ভয়ে চিৎকার করে উঠল। আরহান! ইশিকা অন্ধকারে হাতড়ে আরহানকে খুঁজতে গেল, কিন্তু ভুল করে সে বিছানা থেকে গড়িয়ে আরহানের গায়ের উপর পড়ল। আরহান তাকে ধরে ফেলল। দুজনেই এখন ফ্লোরে। আরহানের বুকে ইশিকার মাথা। ইশিকা আরহানের হৃদস্পন্দন শুনতে পাচ্ছে, দ্রুত, খুব দ্রুত। আরহান ইশিকার চুলের গন্ধ পাচ্ছে, দামি শ্যাম্পু আর রজনীগন্ধার মিশ্রণ। মুহূর্তটা থমকে গেল। অন্ধকারে কেউ কাউকে দেখছে না, কিন্তু অনুভব করছে তীব্রভাবে। ইশিকা সরে যেতে চাইল, কিন্তু আরহানের হাত তাকে আলতো করে ধরে রেখেছে। ভয় নেই, আইপিএস এখনই অন হবে। আমাকে ছাড়ো। ঠিক তখনই বাতি জ্বলে উঠল। ইশিকা দ্রুত নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো। সে হাঁপাচ্ছে, তার ফর্সা গাল দুটো লজ্জায় লাল হয়ে গেছে। আরহানও উঠে দাঁড়ালো। সে মেঝের দিকে তাকিয়ে আছে। তুমি তুমি ইন্টেনশনালি আমাকে ধরে রেখেছিলে, তাই না? সুযোগ সন্ধানী কোথাকার। আমি শুধু তোমাকে পড়ে যাওয়া থেকে বাঁচাচ্ছিলাম। স্যাট আপ, কাজ শেষ করো, আমি ঘুমালাম। ইশিকা কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল, কিন্তু তার ঘুম আসছে না। বারবার আরহানের বুকে মাথা রাখার সেই মুহূর্তটা মনে পড়ছে। কেন তার হৃদস্পন্দন বেড়ে গেল? কেন আরহানের স্পর্শে তার ঘেন্না লাগলো না? ইশিকা নিজেকেই প্রশ্ন করল। তার কঠিন মনের দেওয়ালে কি তবে ফাটল ধরল? আরহান ল্যাপটপের দিকে তাকালো। স্ক্রিনে লেখা কনক্লুশন। সে মনে মনে হাসল। গল্পের উপসংহার কি এত সহজেই লেখা যায়? কেবল তো শুরু। ঘৃণা থেকে প্রেমের এই যাত্রাটা যে অনেক দীর্ঘ। সময়টা যেন খুব দ্রুত গড়িয়ে যাচ্ছে। ভার্সিটির থিসিস পেপার জমা দেওয়ার পর ইশিকার রেজাল্ট বেশ ভালো হয়েছে। আরহানের রাত জেগে টাইপ করে দেওয়া সেই পেপারটি প্রফেসরের খুব পছন্দ হয়েছে। ইশিকা মনে মনে আরহানের প্রতি কৃতজ্ঞ হলেও মুখে তা স্বীকার করেনি, বরং সে নিজের বুদ্ধিমত্তার বড়াই করেই দিন পার করছে। এদিকে ইশিকার বাবা মিস্টার চৌধুরীর শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। ডাক্তার তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তাই চৌধুরী গ্রুপের নতুন একটি রিসর্ট প্রজেক্ট পরিদর্শনের দায়িত্ব পড়েছে ইশিকার কাঁধে। জায়গাটা সিলেটের পাহাড়ি এলাকায়, নির্জন, কিন্তু ব্যবসার জন্য খুব সম্ভাবনাময়। সমস্যা হলো মিস্টার চৌধুরী একা মেয়েকে ছাড়তে নারাজ। তিনি শর্ত দিয়েছেন ইশিকা যদি যায় তবে আরহানকেও সাথে যেতে হবে। ড্রয়িং রুমে চলছে তুমুল তর্ক। ইশিকা কিছুতেই আরহানকে নিতে রাজি নয়। দ্যাট, এটা আমার অফিসিয়াল ট্যুর, আমি সেখানে কোম্পানির এমডি হিসেবে যাচ্ছি। আর এই লেদার মানে আরহান সেখানে গিয়ে কি করবে? ও কি বিজনেস বোঝে? ও গেলে আমার প্রেস্টিজ থাকবে না, সবাই ভাববে আমি একা কাজ সামলাতে পারি না, তাই বডিগার্ড নিয়ে এসেছি। ইশিকা, আমি কোনো তর্ক শুনতে চাই না। এই এলাকাটা একটু রিমোট। তাছাড়া ও তোর স্বামী, বিপদে আপদে ও ছাড়া তোর আপন কেউ নেই। আহান যাবে, এটাই ফাইনাল। আর আহান, তুমি তৈরি তো? আরহান এক কোনায় চুপচাপ দাঁড়িয়েছিল। সে জানে ইশিকা তাকে সহ্য করতে পারছে না, কিন্তু শ্বশুরের অসুস্থতা আর আদেশের সম্মান তাকে রাখতেই হবে। জি বাবা, আমি তৈরি। আপনি চিন্তা করবেন না, আমি ওর কোনো কাজে ইন্টারফেয়ার করব না, শুধু সাথে থাকব। ঠিক আছে, কিন্তু মনে রেখো মিস্টার আরহান, গাড়িতে তুমি আমার পাশে বসবে না, ড্রাইভারের পাশে বসবে। আর সাইডে গিয়ে নিজেকে আমার পিএ বা অ্যাসিস্ট্যান্ট হিসেবে পরিচয় দেবে। স্বামী বলে পরিচয় দিয়ে আমাকে লজ্জায় ফেলবে না। আরহান মৃদু হাসল। এই মেয়েটার অহংকার যেন হিমালয় পাহাড়ের মতো, ভাঙা তো দূরের কথা, টলানোও দায়। ঠিক আছে ম্যাডাম, আপনার যা হুকুম। সিলেটের পথে গাড়ি ছুটছে। ইশিকা পেছনের সিটে ল্যাপটপ নিয়ে ব্যস্ত। আরহান সামনে ড্রাইভারের পাশে বসে বাইরের পাহাড়ি দৃশ্য দেখছে। আকাশটা আজ মেঘলা, মাঝে মাঝে টিপটিপ বৃষ্টি হচ্ছে। আরহান রিয়ার ভিউ মিরর দিয়ে বারবার ইশিকার দিকে তাকাচ্ছে। কাজের প্রতি ইশিকার এই একাগ্রতা আরহানের ভালো লাগে। মেয়েটা অহংকারী হতে পারে,
কিন্তু নিজের যোগ্যতায় সে অনন্য। দীর্ঘ 5 ঘন্টার জার্নি শেষে তারা পৌঁছালো রিসর্টে। পাহাড়ের চূড়ায় কাঠে তৈরি কটেজ, চারদিকে সবুজের সমারোহ। ইশিকা গাড়ি থেকে নেমে রিসর্ট ম্যানেজারের সাথে কথা বলতে শুরু করলো। আরহান তার লাগেজগুলো নামিয়ে নিজের কাঁধে তুলে নিল। ম্যাডাম, আপনার কটেজ রেডি। আর স্যারের জন্য আলাদা রুমের ব্যবস্থা করুন, স্টাফ কোয়ার্টারের গেস্ট রুমে। উনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ম্যানেজার একটু অবাক হয়ে আরহানের দিকে তাকালেন। আরহানের পরনে সাধারণ শার্ট প্যান্ট, কিন্তু চেহারায় একটা আভিজাত্য আছে। তাকে দেখে অ্যাসিস্ট্যান্ট মনে হয় না। আরহান ম্যানেজারের অস্বস্তি বুঝতে পেরে হাসলো। সমস্যা নেই ভাই, আপনি আমাকে যে কোনো একটা ছোট রুম দিন, তাতেই হবে। ইশিকা আরহানের দিকে একটা বিজয়ী হাসি ছুড়ে দিয়ে নিজের কটেজের দিকে চলে গেল। আরহান দীর্ঘশ্বাস ফেলে স্টাফ কোয়ার্টারের দিকে পা বাড়ালো। তার মনে কোনো অভিযোগ নেই, সে শুধু চায় ইশিকা নিরাপদে থাকুক। পরের দিন সকাল, ইশিকা সাইট ভিজিটে বের হবে। রিসোর্টের কিছুটা দূরে একটা নতুন এক্সটেনশন প্রজেক্টের কাজ চলছে। সেখানে কিছু লোকাল কন্ট্রাক্টর আর শ্রমিকদের সাথে ঝামেলা হচ্ছে বলে খবর এসেছে। ইশিকা ব্লেজার পরে পুরো দস্তুর বস সেজে তৈরি। আরহান তার পেছন পেছন যাচ্ছে। তুমি কেন আসছো? আমি একাই হ্যান্ডেল করতে পারবো। বাবা বলে দিয়েছেন ছায়ার মতো সাথে থাকতে। আমি দূরে দাঁড়িয়ে থাকবো, কথা দিচ্ছি। ইশিকা আর কিছু বলল না। তারা সাইটে পৌঁছালো। জায়গাটা বেশ নির্জন, চারপাশে ঘন জঙ্গল। সেখানে জনা 20 লোক জটলা পাকিয়ে আছে। তাদের নেতা স্থানীয় মাস্তান টাইপের এক লোক, নাম কালু। ইশিকাকে দেখে কালু পান চিবোতে চিবোতে এগিয়ে এলো। তার চাহনি খুব একটা সুবিধাজনক নয়। আরে ম্যাডাম যে, আমরা তো ভাবছিলাম চৌধুরী সাহেব আসবে। তা বুইরা বেটা কি ডরাইলো নাকি? পাঠাইছে এক কচি মাইয়ারে। কালুর কথায় তার সাঙ্গ পাঙ্গরা অশ্লীল ভঙ্গিতে হেসে উঠল। ইশিকার মেজাজ চড়ে গেল। সে এমনিতেই রাগী, তার উপর এসব রাস্তার লোকের অপমান সে সহ্য করতে পারল না। মুখ সামলে কথা বলুন। আমি এখানে চৌধুরী গ্রুপের এমডি হিসেবে এসেছি। আপনারা কাজ বন্ধ রেখেছেন কেন? আর পেমেন্ট নিয়ে কি ঝামেলা করছেন? পেমেন্ট তো পরের কথা ম্যাডাম, আগে তো আপনার ব্যবস্থা হোক। এত সুন্দর ম্যাডাম আইছে, একটু চা পানি না খাইলে কি চলে? চলেন ওই টিনের চালায় বসি, একটু গল্প করি। কালু ইশিকার হাত ধরার চেষ্টা করলো। ইশিকা ঘৃণায় পিছিয়ে গেল। তার চোখে মুখে আগুন। ডোন্ট টাচ মি, অসভ্য জানোয়ার। আমি পুলিশে খবর দেব। এখনই কাজ শুরু না করলে আমি কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেব। কন্ট্রাক্ট ক্যান্সেল করবি? তোর বাপের জমি এটা। আমরা এখানকার লোকাল, আমাদের উপর কথা কইলে এখান থেকে জ্যান্ত ফিরতে পারবি না। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। কালুর ইশারা পেয়ে 4-5 জন লোক ইশিকাকে ঘিরে ধরল। ইশিকা এবার সত্যি সত্যি ভয় পেল। তার অহংকার, ক্ষমতা সবকিছু এই জঙ্গলিদের সামনে ম্লান হয়ে যাচ্ছে। সে অসহায়ভাবে এদিক ওদিক তাকালো। ঠিক তখনই ভিড় টেলে সামনে এসে দাঁড়ালো আরহান। তার শান্ত চেহারাটা এখন ইস্পাতের মতো কঠিন। ওনার দিকে আরেক পা এগোলে পা ভেঙে হাতে ধরিয়ে দেব। সরে দাঁড়ান সবাই। কালু আরহানকে দেখে তার ছেলের হাসি হাসলো। কিরে হিরো, তুই আবার কেডা? ম্যাডামের ড্রাইভার নাকি? যা গাড়িতে গিয়ে বস, না হইলে তোরে কাইটটা নদীতে ভাসায় দেবো। আমি কে সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনারা একজন নারীর সাথে বেয়াদবি করছেন। এটা ভদ্রলোকের কাজ নয়। আমি শেষবার বলছি, ওনাকে যেতে দিন। ধর তোরে মাইরা হাড়গোড় ভাঙায়া দে। কালুর হুকুমে 3 জন লোক লাঠি আর রড নিয়ে আরহানের উপর ঝাঁপিয়ে পড়ল। ইশিকা ভয়ে চিৎকার করে উঠল। সে ভেবেছিল আরহান মার খাবে, কিন্তু আরহানকে সে কখনো এমন রূপে দেখেনি। ভার্সিটির সেই শান্ত ভীতু ছেলেটা নিমিষেই যেন এক দক্ষ যোদ্ধায় পরিণত হলো। আরহান প্রথম লোকটার লাঠির বাড়ি এড়িয়ে তার পেটে সজোরে লাথি মারল। লোকটা ছিটকে পড়ল। দ্বিতীয় জন রড নিয়ে আসতে আরহান তার হাত মুচড়ে রডটা কেড়ে নিয়ে উল্টো তাকিয়ে আঘাত করল। মুহূর্তের মধ্যে আরহান 3 জনকে ধরাশয়ী করে ফেলল। ইশিকা বিশ্বাস করতে পারছে না। তার চোখের সামনে দৃশ্য। এই সেই আরহান যে তার ধমক শুনে কাঁপে। কালু দেখলো অবস্থা খারাপ। সে পকেট থেকে একটা ধারালো সুইচ গিয়ার চাকু বের করলো। আরহান তখন অন্য একজনকে সামলাতে ব্যস্ত। কালু সুযোগ বুঝে পেছন থেকে আরহানের উপর ঝাঁপিয়ে পড়ল। আরহান, পেছনে দেখো। ইশিকার চিৎকারে আরহান ঘুরল ঠিকই,
কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। কালোর চাকুর পোস্টটা আরহানের পেটে লাগার কথা ছিল, কিন্তু আরহান সরে যাওয়ায় সেটা তার ডান বাহুতে এবং পিঠের কাছে গভীর ক্ষত সৃষ্টি করলো। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। আরহান যন্ত্রণায় কুকিয়ে উঠল, কিন্তু পড়ে গেল না। সে উল্টো ঘুরে কালুর নাকে একটা শক্ত ঘুষি মারল। কালো জ্ঞান হারিয়ে পড়ে গেল। বাকিরা ভয়ে পালিয়ে গেল। আরহান হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। তার সাদা শার্টটা রক্তে লাল হয়ে যাচ্ছে। ইশিকা দৌড়ে এলো। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। সে তার দামি হ্যান্ডব্যাগটা ফেলে দিয়ে আরহানের রক্তমাখা শরীরের কাছে বসে পড়ল। আরহান, আরহান তুমি ঠিক আছো? ও মাই গড, এত রক্ত! আমি ঠিক আছি ইশিকা। তুমি তুমি ঠিক আছো তো? ওরা তোমাকে ছয়নি তো? আরহানের এই অবস্থাতেও ইশিকার চিন্তাই তার মাথায়। ইশিকা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে আরহানকে জড়িয়ে ধরল। তার অহংকার, আভিজাত্য, ঘৃণা সব চোখের পানিতে ধুয়ে গেল। তুমি একটা পাগল। কেন গেলে মারামারি করতে? ওরা তো তোমাকে মেরে ফেলতো। আমার জন্য কেন নিজের জীবন রিস্ক নিলে? আমি তো তোমাকে ঘৃণা করি। ঘৃণা করলেও তুমি আমার দায়িত্ব ইশিকা। আর তোমাকে ব্যথা পেতে দেখা আমার পক্ষে সম্ভব না। কথা বলতে বলতে আরহান ইশিকার কাঁধেই ঢলে পড়ল। রক্তক্ষরণে সে জ্ঞান হারিয়েছে। ইশিকা পাগলের মতো চিৎকার করতে লাগলো ড্রাইভারের জন্য। মতিন ভাই, গাড়ি বের করুন তাড়াতাড়ি, হসপিটালে যেতে হবে। আরহান, চোখ খোলো প্লিজ। হাসপাতালের ইমার্জেন্সি কেবিন। আরহান অচেতন হয়ে শুয়ে আছে। তার বাহুতে আর পিঠে 17টা সেলাই পড়েছে। ডাক্তার বলেছেন প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তবে এখন সে বিপদমুক্ত। ইশিকা আরহানের বেডের পাশে একটা টুলে বসে আছে। তার পরনে এখনো সেই রক্তমাখা ব্লেজার। সে এক মুহূর্তের জন্য এখান থেকে নড়েনি। নার্স এসে তাকে কয়েকবার ড্রেসিং করতে বলেছে, কিন্তু সে শোনেনি। ইশিকা আরহানের শান্ত মুখের দিকে তাকিয়ে আছে। ভার্সিটিতে সে কতবার এই ছেলেটাকে অপমান করেছে, কফি ছুঁড়ে মেরেছে, বন্ধুদের দিয়ে হাসাহাসি করিয়েছে, অথচ আজ সেই ছেলেটাই নিজের জীবন বাজি রেখে তার সম্মান বাঁচালো। ইশিকার মনে হলো সে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। সে আরহানের হাতটা আলতো করে স্পর্শ করলো। এই হাতটা সে বাসর রাতে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আজ এই হাতটাই তার কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয় মনে হচ্ছে। সরি আরহান, আমি অনেক খারাপ, তাই না? তোমাকে মানুষ বলেই গণ্য করিনি, অথচ তুমি তুমি আমার জন্য আজ মরতে বসেছিলে। ইশিকা ফুপিয়ে কেঁদে উঠল। হঠাৎ আরহানের হাতটা একটু নড়ে উঠল। ইশিকা দ্রুত চোখ মুছল। আরহান, তুমি শুনতে পাচ্ছ? আরহান ধীরে ধীরে চোখ খুলল। হসপিটালের সাদা আলোয় তার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। সে ঝাপসা দৃষ্টিতে দেখল ইশিকা তার হাত ধরে বসে আছে। ইশিকার চোখে পানি, চুল এলোমেলো। আরহান আলতো হাসার চেষ্টা করল। আমি কি স্বর্গে? কারণ অহংকারী রাক্ষসী তো কখনো কাঁদে না। আমার সামনে তো মনে হচ্ছে কোনো পরী বসে আছে। অন্য সময় হলে ইশিকা এই কথাই রেগে আগুন হয়ে যেত, কিন্তু আজ সে হাসলো। কান্নার মাঝে এক চিলতে হাসি। চুপ করো, এই অবস্থা তো ফাজলামো। খুব ব্যথা করছে? একটু করছে, তবে তুমি পাশে আছো দেখে ব্যথাটা কম মনে হচ্ছে। কিন্তু তুমি এখানে কেন? তোমার তো স্টাফ কোয়ার্টারের ওই অ্যাসিস্ট্যান্টের পাশে বসার কথা না? তোমার প্রেস্টিজ। শাট আপ আরহান, প্লিজ আমাকে আর লজ্জায় ফেলো না। আমি ভুল ছিলাম, আমি অন্ধ ছিলাম। আমি শুধু তোমার পোশাক আর স্ট্যাটাস দেখেছি, তোমার মনটা দেখিনি। হঠাৎ এত পরিবর্তন? মাথায় বাড়ি খেয়েছো নাকি? মাথায় না, হৃদয়ে বাড়ি খেয়েছি। যখন দেখলাম ওই লোকটা তোমাকে ছুরি মারলো, আমার মনে হলো ছুরিটা আমার বুকেই বিঁধেছে। আমি তোমাকে হারাতে চাই না আরহান। ইশিকার মুখ থেকে এই কথাটি বের হওয়ার সাথে সাথেই কেবিনে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। ইশিকা নিজেই চমকে গেল নিজের স্বীকারোক্তিতে। সে কি সত্যি এটা বলল? আরহান ইশিকার চোখের দিকে তাকিয়ে রইল গভীর দৃষ্টিতে। তুমি কি সত্যি বলছো ইশিকা, নাকি এটাও তোমার কোনো মুড সুইং? কাল সকালে উঠে আবার বলবে না তো যে তোমাকে ঘৃণা করি জুনিয়র? না, বলবো না। আমি জানি না এটাকে ভালোবাসা বলে কিনা, কিন্তু আমি জানি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমার স্বামী আরহান, আর আমি তোমার বউ। আরহান হাত বাড়িয়ে ইশিকার গাল স্পর্শ করল। ইশিকা এবার সরে গেল না। সে নিজের গালটা আরহানের হাতের তালুতে ঘষে নিল, যেন বিড়ালের মতো আদর খুঁজছে। তার ভেতরের কঠিন খোলসটা ভেঙে চুরমার হয়ে গেছে। বেরিয়ে এসেছে এক নরম, ভালোবাসায় কাঙ্গাল নারী সত্তা।
আমাকে একটু পানি দেবে? গলাটা শুকিয়ে আছে। দিচ্ছি, কিন্তু তার আগে একটা কথা দাও। কি কথা? আর কখনো হিরোগিরি করতে গিয়ে নিজেকে বিপদে ফেলবে না। তুমি যদি আমার প্রোটেক্টর হতে চাও তবে তোমাকে সুস্থ থাকতে হবে, কারণ কারণ আমি দুর্বল স্বামীর বউ হতে চাই না। ইশিকা কথাগুলো বলল রাগী স্বরে, কিন্তু তার চোখে ছিল অকৃত্রিম উদ্বেগ। আরহান হাসলো। কথা দিলাম বস। ইশিকা গ্লাসে পানি ঢেলে স্ট্র দিয়ে আরহানের মুখে ধরল। আরহান পানি খাচ্ছে, আর ইশিকা এক দৃষ্টে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে এই সাধারণ ছেলেটার মধ্যে সে অসাধারণ এক জগৎ খুঁজে পেয়েছে, যে জগতে কোনো অহংকার নেই, আছে শুধু নিঃস্বার্থ ভালোবাসা। সেদিন রাতে ইশিকা কোনো হোটেলে বা কটেজে ফিরে গেল না। সে হসপিটালের কেবিনে আরহানের পাশে একটা টুলে মাথা রেখে সারা রাত জেগে রইল। মাঝে মাঝে আরহানের কপালে হাত রেখে জ্বর চেক করলো। আরহান ঘুমের ঘোরে যতবার নড়াচড়া করেছে, ইশিকা ততবার চমকে উঠেছে। ভোরবেলা নার্স এসে দেখলো রোগী ঘুমোচ্ছে, আর রোগীর স্ত্রী তার হাত ধরে বেডের পাশে ঘুমিয়ে পড়েছে। দৃশ্যটা দেখে নার্স মুচকি হাসলেন। আরহান সকালে ঘুম থেকে উঠে দেখলো ইশিকা তার বুকে মাথা রেখে ঘুমোচ্ছে। ইশিকার হাতটা আরহানের শার্টের বোতাম আঁকড়ে ধরে আছে। আরহানের মনে হলো পৃথিবীর সমস্ত সুখ আজ তার হাতের মুঠোয়। সে আলতো করে ইশিকার চুলে হাত বুলিয়ে দিল। ভালোবাসি ইশিকা, সিনিয়র হিসেবে নয়, বস হিসেবে নয়, আমার বউ হিসেবে তোমাকে অনেক ভালোবাসি। ইশিকা ঘুমের মধ্যেই যেন সেটা অনুভব করলো। তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। বাইরে তখন ভোরের আলো ফুটছে। সিলেটের পাহাড়ের আড়ালে সূর্য উকি দিচ্ছে, ঠিক যেমন ইশিকার মনের মেঘ সরে গিয়ে ভালোবাসার সূর্য উঠছে। কিন্তু সব গল্প কি এত সহজে শেষ হয়? তাদের এই নতুন ভালোবাসার পথে কি আর কোনো বাধা আসবে না? অফিসের রাজনীতি, ইশিকার বাবার অসুস্থতা, আর তাদের অসময় স্ট্যাটাসের লড়াই, সব কি এত সহজে মিটে যাবে? সিলেট থেকে ঢাকার পথে কালো রঙের ল্যান্ড ক্রুজারটি ছুটে চলেছে। বাইরের আকাশ আজ ঝকঝকে নীল, ঠিক যেন ইশিকার মনের প্রতিচ্ছবি। গাড়ির পেছনের সিটে পাশাপাশি বসে আছে আরহান এবং ইশিকা। কয়েকদিন আগের সেই দূরত্বের দেয়ালটা আজ আর নেই। আরহানের ডান হাতে ব্যান্ডেজ। সে একটু আয়েশ করে সিটে হেলান দিয়ে বসে আছে। ইশিকা তার বাম হাত দিয়ে আরহানের সুস্থ হাতটা শক্ত করে ধরে রেখেছে। তার দৃষ্টি বারবার আরহানের মুখের দিকে যাচ্ছে, যেন চোখের পলক ফেললেই আরহান হারিয়ে যাবে। ড্রাইভার মতিন বারবার রিয়ার ভিউ মিরর দিয়ে পেছনের দৃশ্য দেখছে আর মনে মনে অবাক হচ্ছে। যে ম্যাডাম তার স্বামীকে গাড়ির সামনে বসাতেন, আজ তিনি নিজেই স্বামীর কাঁধে মাথা রেখে বসে আছেন। তোমার কি ব্যথা করছে আরহান? সিটটাকে আর একটু নিচু করে দেব? না ইশিকা, আমি একদম ঠিক আছি। তুমি গত 4 ঘন্টা ধরে অন্তত 50 বার এই কথাটা জিজ্ঞেস করেছো। একটু রিল্যাক্স করো। রিল্যাক্স করব কি করে? রাস্তাটা তো দেখো কত উঁচু নিচু, ঝুঁকি লাগলে তোমার সেলাই টান পড়বে। মতিন ভাই গাড়ি আসতে চালান, আমরা কি রেসে নেমেছি? এত স্পিড কেন? মতিন ড্রাইভার থতমত খেয়ে স্পিড কমিয়ে দিল। আরহান মুচকি হাসলো। ইশিকার এই পজিটিভ রূপটা তার কাছে নতুন, কিন্তু ভীষণ ভালো লাগার। সে আলতো করে ইশিকার হাতে চাপ দিল। আমাকে নিয়ে এত ভেবো না, আমি এখন সুস্থ। বরং তুমি ঘুমাও। তোমার চোখের নিচে কালি পড়ে গেছে। গত 2 রাত তো হাসপাতালেই কাটালে। তোমাকে এই অবস্থায় রেখে আমার ঘুম আসবে না। আর আমি ডিসাইড করেছি ঢাকায় ফিরে তুমি 1 সপ্তাহ অফিসে যাবে না, সম্পূর্ণ বেড রেস্ট। কিন্তু বস, আমার তো ছুটি নেই। আমার বস তো খুব কড়া। সে যদি আমাকে ফায়ার করে দেয়? ইশিকা আরহানের ঠাট্টা বুঝতে পেরে লজ্জা পেল। সে আরহানের বুকে মৃদু কিল মারল। চুপ করো, ওই বসের দিন শেষ। আমি এখন তোমার বস নই, আমি তোমার কেয়ারটেকার। ইশিকা বউ শব্দটা বলতে গিয়েও আটকে গেল। লজ্জায় তার ফর্সা গাল দুটো লাল হয়ে উঠল। আরহান মুগ্ধ হয়ে সেই লজ্জা রাঙা মুখের দিকে তাকিয়ে রইল। গাড়ির গ্লাস ভেদ করে আসা রোদে ইশিকাকে অপরূপ লাগছে। আরহান নিজের অজান্তে ইশিকার কানের কাছে চলে আসা অবাধ্য চুলগুলো সরিয়ে দিল। ইশিকা শিহরিত হয়ে উঠল। সে আরহানের চোখের দিকে তাকালো। সেই চোখে আর ভয়ের ছাপ নেই, আছে শুধুই গভীর প্রেম। বিকেল নাগাদ তারা ঢাকায় পৌঁছালো। বাড়ির গেটে গাড়ি থামতেই সালেহা বেগম এবং রহিম সাহেব বেরিয়ে এলেন। আরহানের হাতে ব্যান্ডেজ দেখে সালেহা বেগম আঁতকে উঠলেন। ও মায়ে, কি অবস্থা আমার ছেলের? বাবা তুই ঠিক আছিস তো?
ইশিকা মা, কি হয়েছিল? ইশিকা গাড়ি থেকে নেমে দ্রুত আরহানের দিকে গেল। আরহান নামতে গিয়ে একটু হোঁচট খেলো। ইশিকার সাথে সাথে তাকে ঝাপটে ধরলো। চিন্তা করবেন না, একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল, তবে এখনও ঠিক আছে, আমি আছি তো। আপনারা সরুন, ওকে ঘরে নিতে হবে। ইশিকা আরহানকে ধরে ধরে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যাচ্ছে। রহিম সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে হাসলেন। যে মেয়ে বাসর রাতে স্বামীকে সোফায় শুতে বলেছিল, আর সেই মেয়ে স্বামীকে ধরে ধরে ঘরে নিয়ে যাচ্ছে। ভালোবাসার কি অদ্ভুত শক্তি! বেডরুমে ঢুকে ইশিকা আরহানকে বিছানায় বসালো। রুমটা বেশ কয়েকদিন বন্ধ থাকায় একটু ভ্যাপসা গরম লাগছে। ইশিকা দ্রুত এসি চালিয়ে দিল। তারপর আরহানের জুতো খুলে দিতে উদ্যত হলো। আরহান চমকে উঠে পা সরিয়ে নিল। আরে আরে, করছো কি? তুমি কেন জুতো খুলবে? আমি নিজে পারবো। একদম নড়বে না, তোমার হাত ব্যথা, নিচু হলে চাপ পড়বে। চুপচাপ বসে থাকো, আমি তোমার স্ত্রী, এইটুকু করার অধিকার আমার আছে। ইশিকা জোর করে আরহানের জুতো ও মোজা খুলে দিল। তারপর আলমারি থেকে আরহানের একটা আরামদায়ক টি শার্ট আর ট্রাউজার বের করলো। এই নাও, চেঞ্জ করে নাও, নাকি এটাও আমাকে করিয়ে দিতে হবে? ইশিকা দুষ্টুমি করে কথাটা বললেও পর মুহূর্তেই জিভ কাটলো। আরহান হাসছে। করিয়ে দিলে তো মন্দ হতো না। আমার এক হাত অচল। অসভ্য, বেশি সুযোগ নিও না। যাও ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে এসো, আমি খাবারের ব্যবস্থা করছি। আরহান ফ্রেশ হয়ে এসে দেখলো ইশিকা বিছানাটা নতুন করে গুছিয়ে রেখেছে। সোফার উপর থেকে আরহানের বালিশার কাঁথা উধাও। সেখানে এখন ইশিকার দামি ভ্যানিটি ব্যাগ রাখা। আরহান অবাক হয়ে বিছানার দিকে তাকালো। আমার বালিশ কোথায় ইশিকা? আমি কি আজ ফ্লোরে শোবো? এই ঘরে আর কোনোদিন কেউ সোফায় বা ফ্লোরে শুবে না। আজ থেকে এই মুহূর্তে এই বিছানাটা আমাদের দুজনের। আরহানের বুকের ভেতরটা ধড়াস করে উঠল। সে ইশিকার দিকে এগিয়ে গেল। ইশিকা তখন জানালার পর্দা টানছিল। আরহান পেছন থেকে ইশিকার কাঁধে হাত রাখলো। ইশিকা ঘুরে দাঁড়ালো। দুজনের মাঝখানে দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি। তুমি শিওর ইশিকা? পরে আবার সকালে উঠে বলবে না তো যে আমি তোমার পার্সোনাল স্পেস নষ্ট করছি? আরহান প্লিজ, আমাকে আর লজ্জা দিও না। আমি জানি আমি অনেক ভুল করেছি, আমাকে মাফ করে দাও। আমি আর সেই অহংকারী ইশিকা হতে চাই না, আমি শুধু তোমার হতে চাই। ইশিকার চোখে জল টলমল করছে। আরহান আর নিজেকে ধরে রাখতে পারল না। সে তার সুস্থ হাত দিয়ে ইশিকার কোমর জড়িয়ে তাকে নিজের কাছে টেনে আনলো। ইশিকাও কোনো বাধা দিল না, বরং আরহানের বুকে মাথা রাখলো। আরহানের ব্যান্ডেজ করা হাতটা ইশিকার পিঠের উপর আলতো করে রাখা। বোকা মেয়ে, মাপ তো কবেই করে দিয়েছি। যেদিন তুমি আমাকে প্রথমবার জুনিয়র বলে অপমান করেছিলে, সেদিনই তো প্রেমে পড়েছিলাম। তোমার ওই রাগী লোকটাই তো আমাকে ঘায়েল করেছিল। তাই? আমি তো ভাবতাম তুমি আমাকে জমের মতো ভয় পাও। ভয় তো এখনো পাই। বাঘিনী বউকে কে না ভয় পায়? ইশিকা হেসে উঠল। আরহান ইশিকার চিবুক ধরে তার মুখটা উপরে তুলল। ইশিকার হাসি থেমে গেল। আরহানের চোখে এখন তীব্র আকাঙ্ক্ষা। সে ধীরে ধীরে নিজের মুখটা ইশিকার মুখের কাছে নিয়ে গেল। ইশিকা চোখ বন্ধ করে ফেলল। তার ঠোঁট কাঁপছে। আরহান আলতো করে ইশিকার ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ালো। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, এটি দুটি তৃষ্ণার্ত হৃদয়ের মিলনের মুহূর্ত। দীর্ঘদিনের জমে থাকা অভিমান, ঘৃণা আর দূরত্বের বাঁধন নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেল। ইশিকা তার দুই হাত দিয়ে আরহানের গলা জড়িয়ে ধরল। আরহানের স্পর্শে সে যেন গলে যাচ্ছে। এই প্রথম সে অনুভব করলো ভালোবাসার উষ্ণতা কতটা তীব্র হতে পারে। আরহান তাকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরল। বাইরের পৃথিবীর সমস্ত কোলাহল যেন থেমে গেছে। শুধু তাদের দুজনে নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। কিছুক্ষণ পর আরহান মুখ সরালো। ইশিকা লজ্জায় আরহানের বুকে মুখ লুকালো। ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, মিসেস আরহান। থ্যাংক ইউ ফর কামিং ইন টু মাই লাইফ, মিস্টার আরহান। আরহান, একটা কথা বলবো? বলো। ভার্সিটিতে আমি তোমাকে ওই কফি ছুঁড়ে মেরেছিলাম, তোমার খুব রাগ হয়েছিল তাই না? রাগ না, কষ্ট পেয়েছিলাম। মনে হয়েছিল এই সুন্দর মেয়েটার মনটা এত কালো কেন। কিন্তু এখন বুঝছি ওটা কালো ছিল না, শুধু একটু ধুলো জমেছিল, আর আমি সেই ধুলো পরিষ্কার করার কাজটা নিয়েছি। আমি কথা দিচ্ছি আরহান, আর কখনো তোমাকে কষ্ট দিব না। আর অফিসেও আমি সবার সামনে তোমাকে সম্মান দিব। তানভীর বা অন্য কেউ যদি তোমাকে নিয়ে কিছু বলে, আমি তাদের জিহ্বা ছিঁড়ে নেব। ওরে বাবা, এত ভায়োলেন্ট হওয়ার দরকার নেই, তুমি পাশে থাকলেই হবে।
ইশিকা উঠে বসলো। সে আরহানের মুখের দিকে ঝুঁকে এলো। ডিম লাইটের আলোয় ইশিকার চোখে দুষ্টুমি খেলা করছে। শুধু পাশে থাকলেই হবে, আর কিছু লাগবে না? আর কি? যেমন আরেকটু ভালোবাসা। কথা শেষ না করতেই ইশিকা আরহানের কপালে চুমু খেলো, তারপর চোখের পাতায়, গালে এবং সবশেষে ঠোঁটে। আরহান তার সুস্থ হাত দিয়ে ইশিকার ঘাড় স্পর্শ করলো। ইশিকা আরহানের কানের কাছে ফিসফিস করে বলল, আমি তোমাকে ভালোবাসি আরহান, অনেক অনেক ভালোবাসি। সেই রাতে আর কোনো কথা হলো না, শুধু ভালোবাসার আদান প্রদান চলল। ইশিকা তার সমস্ত অহংকার বিসর্জন দিয়ে আরহানের মাঝে নিজেকে সমর্পণ করলো। আরহানের ব্যথাতুর শরীর যেন ইশিকার সোহাগে নিমিষেই জুড়িয়ে গেল। পরের দিন সকাল, আরহান ঘুম ভেঙে দেখলো ইশিকা পাশে নেই। সে ধর্মর করে উঠে বসলো। ইশিকা কি তবে স্বপ্ন ছিল? কিন্তু রান্নাঘর থেকে আসা সুগন্ধে তার ভুল ভাঙল। আরহান উঠে ডাইনিং টেবিলে গেল। সেখানে এক অভাবনীয় দৃশ্য। ইশিকা এপ্রন পরে টেবিলে খাবার সাজাচ্ছে। তার চুলগুলো উঁচু করে খোপা করা, মুখে বিন্দু বিন্দু ঘাম। আরহানকে দেখে সে উজ্জ্বল হাসি হাসলো। গুড মর্নিং হাজবেন্ড, ওঠো ফ্রেশ হয়ে নাও, আমি ব্রেকফাস্ট রেডি করছি। তুমি রান্না করেছো? কিন্তু তুমি তো রান্না পারো না। আর মা কোথায়? ইউটিউব দেখে করেছি, মা আমাকে হেল্প করেছে। আজ থেকে আমি ঠিক করেছি সপ্তাহে অন্তত একদিন আমি তোমার জন্য রান্না করব। দেখো তো খেয়ে কেমন হয়েছে। আরহান চেয়ারে বসলো। প্লেটে পোড়া পোড়া অমলেট আর টোস্ট। কফিটাও একটু বেশি কালো দেখাচ্ছে, কিন্তু আরহানের কাছে মনে হলো এটাই পৃথিবীর সেরা ব্রেকফাস্ট। সে এক কামড় খেয়ে চোখ বন্ধ করলো। অমৃত। ইশিকা, তুমি তো মাস্টার শেফ হয়ে গেছো। মিথ্যা বলো না, আমি জানি একটু পুড়ে গেছে, কিন্তু পরের বার ঠিক হয়ে যাবে। পুড়ে যাক, তোমার হাতের ভালোবাসা তো আছে এতে। ইশিকা আরহানের পাশে এসে বসলো। সে নিজ হাতে আরহানকে খাইয়ে দিতে লাগলো, কারণ আরহানের ডান হাত এখনো ব্যান্ডেজ করা। সালেহা বেগম দূর থেকে এই দৃশ্য দেখে আঁচলে চোখ মুছলেন। তার ছেলের সংসারটা শেষ পর্যন্ত সুখের হলো। 3 দিন পর আরহান একটু সুস্থ বোধ করছে। ইশিকা জেদ ধরেছে আজ সে আরহানকে নিয়ে অফিসে যাবে। আরহান না করেছিল, কিন্তু ইশিকা শোনেনি। অফিসের পার্কিং লটে ইশিকার গাড়ি থামলো। সিকিউরিটি গার্ড স্যালিউট দিল। ইশিকা আরহানের হাত ধরে গাড়ি থেকে নামলো। আগে অফিসে ঢোকার সময় ইশিকা আগে আগে হাঁটতো, আর আরহান পেছনে ফাইলের বোঝা নিয়ে আসতো। আজ ইশিকা আরহানের সাথে পা মিলিয়ে হাঁটছে। লিফটে ওঠার সময় তানভীরের সাথে দেখা। তানভীর বাঁকা হাসলো। আরে ইশিকা, আর আমাদের হিরো আরহান, কি খবর? শুনলাম সিলেটে গিয়ে নাকি খুব মারপিট করেছে, গুন্ডা পান্ডা তাড়াতে গিয়ে নিজেরই অবস্থা খারাপ। তা এখন কি সুস্থ, নাকি ছুটির অ্যাপ্লিকেশন দিতে হবে? আরহান কিছু বলার আগে ইশিকা তানভীরের দিকে এগিয়ে গেল। তার দৃষ্টি এখন সেই পুরনো বসের মতো তীক্ষ্ণ, কিন্তু তাতে আরহানের প্রতি অপমান সহ্য না করা দৃঢ়তা। তানভীর, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আরহান সিলেটে কোম্পানিকে এবং আমাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে। ও যা করেছে তা করার সাহস তোমার মতো কাপুরুষের নেই। আর ছুটির অ্যাপ্লিকেশন সেটা আরহানকে দিতে হবে না, কারণ ও এখন থেকে কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার, স্পেশাল অ্যাডভাইজার হিসেবে কাজ করবে। সো ওকে সম্মান দিয়ে কথা বলবে, গট ইট? তানভীরের মুখটা হা হয়ে গেল। লিফটের ভেতরে থাকা অন্য কলিগরাও চমকে উঠল। আরহান নিজেও অবাক। সে ইশিকার দিকে তাকালো। ইশিকা, এটা তুমি কি বললে? স্পেশাল অ্যাডভাইজার? কেন পছন্দ হয়নি? তুমি আমার জীবনের অ্যাডভাইজার, আর তো কোম্পানির কেন নয়? চলো কেবিনে। ইশিকা আরহানের হাত ধরে নিজের বিশাল কেবিনে নিয়ে গেল। কেবিনের দরজা বন্ধ করে সে ব্লাইন্ডসগুলো নামিয়ে দিল। আরহান সোফায় বসলো। তুমি পাগল হয়ে গেছো ইশিকা। তানভীর এখন সবাইকে বলে বেড়াবে। বলুক, আমার কিছু যায় আসে না। আমি চাই সবাই জানুক আরহান শুধু আমার জুনিয়র বা এমপ্লয়ি নয়, ও আমার স্বামী, আমার গর্ব। ইশিকা আরহানের কোলের উপর বসে পড়ল। অফিসে এমন কাণ্ড আরহান কল্পনাও করেনি। ইশিকা, এটা অফিস, কেউ চলে আসবে। দরজা লক করা, আর আমি বস, আমার পারমিশন ছাড়া কেউ ঢুকবে না। ইশিকা আরহানের গলার টাই ধরে তাকে নিজের দিকে টানলো। এখন কাজের কথা বাদ, আমাকে একটা গুড মর্নিং কিস দাও। সকালে তাড়াহুড়োয় দেওয়া হয়নি। তুমি সত্যিই বদলে গেছো। এই ইশিকাকে আমি চিনতেই পারছি না। চিনে নাও, সারা জীবন তো এই ইশিকার সাথেই থাকতে হবে। আরহান আর দ্বিমত করলো না। সে ইশিকার কোমরে হাত রেখে তাকে নিবিড়ভাবে কাছে টেনে নিল। অফিসের কাজ ঘেরা ঘরের নীরবতায় আবারও দুটি ঠোঁট এক হলো।
বাইরের ব্যস্ত শহরের কোলাহল তাদের স্পর্শ করতে পারল না। ঘৃণা আর অহংকারের দেয়াল ভেঙে এখন শুধুই প্রেমের জোয়ার। ইশিকা প্রমাণ করে দিল ভালোবাসা পেলে মানুষ কতটা বদলে যেতে পারে। সে এখন আর শুধু অহংকারী বস নয়, সে এখন আরহানের প্রেমিকা, আরহানের সোহাগী বউ। কিন্তু সুখের মুহূর্তে তারা জানে না মেঘের আড়ালে আবার ঝড় জমছে। তানভীর অপমানের শোধ নিতে নতুন কোনো ষড়যন্ত্র আসছে কিনা কে জানে। আর ইশিকার বাবার শরীরটাও কি ভালো থাকবে? তাদের এই নতুন সংসার কি বাইরের ষড়যন্ত্রের মোকাবেলা করতে পারবে? জানালার বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, আকাশের বুক চিরে বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে। চৌধুরী বিলার ড্রয়িং রুমে আজ থমথমে পরিবেশ। অফিসের এমডি রায়হান সাহেব, ইশিকার বাবা মিস্টার চৌধুরী এবং অফিসের কয়েকজন বোর্ড মেম্বার সোফায় বসে আছেন। তাদের উল্টো দিকে দাঁড়িয়ে আছে তানভীর, তার মুখে এক শয়তানি হাসি, আর এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আরহান। ইশিকা এখনো এসে পৌঁছায়নি, সে বাবার ওষুধ খাওয়াতে ভেতরে গিয়েছিল। আজ সকালে অফিসে এক বড় কেলেঙ্কারি হয়েছে। চৌধুরী গ্রুপের সবচাইতে বড় টেন্ডারের গোপন নথিপত্র কম্পিটিটর কোম্পানির হাতে পৌঁছে গেছে, আর তানভীরের দাবি এই কাজটা করেছে আরহান। প্রমাণ হিসেবে সে আরহানের ব্যক্তিগত ইমেল থেকে পাঠানো একটা মেইলের কপি সবাইকে দেখিয়েছে। আমি তো আগেই বলেছিলাম আঙ্কেল, সাপ কখনো পোষ মানানো যায় না। আপনি রাস্তায় ছেলেকে এনে রাজবাসাতে জায়গা দিয়েছেন। ও তো টাকার লোভে আমাদের কোম্পানি সিক্রেট বেচবেই। 10 লাখ টাকার বিনিময়ে ও আমাদের 50 কোটি টাকার প্রজেক্টটা ডুবিয়ে দিল। আহান, এসব কি শুনছি? তুমি সত্যিই এটা করেছো? আমি তোমাকে নিজের ছেলের মতো বিশ্বাস করছিলাম। আরহান ধীর পায়ে সামনে এগিয়ে এলো। তার চোখে মুখে কোনো ভয় নেই, বরং এক অদ্ভুত শান্ত ভাব। সে জানে সে নির্দোষ, কিন্তু প্রমাণ তার বিরুদ্ধে। তানভীর খুব চতুরতার সাথে আরহানের ল্যাপটপ হ্যাক করে ইমেলটা পাঠিয়েছে। বাবা, আমি জানি প্রমাণ আমার বিরুদ্ধে, কিন্তু আপনি কি বিশ্বাস করেন আমি টাকার জন্য আপনাদের সাথে বেইমানি করব? আমি ইশিকাকে ভালোবাসি, এই সংসারটাকে ভালোবাসি। টাকার আমার কোনো লোভ নেই। ও প্লিজ স্টপ দিস ড্রামা। চোর ধরা বললে সবাই সাধু সাজে। রায়হান স্যার, আমি মনে করি এখানে পুলিশে ইনফর্ম করা উচিত। কর্পোরেট এসপিওজেন্স বা গুপ্তচর বৃদ্ধি ছোটখাটো অপরাধ নয়। ওকে জেলে পাঠানো হোক। ঠিক তখনই সিঁড়ি দিয়ে ধীর পায়ে নেমে এলো ইশিকা। তার পরনে নীল রঙের শাড়ি, চুলগুলো পরিপাটি করে বাঁধা। তার চোখে সেই পুরনো আগুনের ঝলকানি। তবে আজ সেটা আরহানের জন্য নয়, আরহানের শত্রুদের জন্য। ইসে তার হাতে একটা ফাইল এবং একটা প্যান ড্রাইভ। সে গটগট করে হেঁটে এসে সোজা তানভীরের সামনে দাঁড়ালো। পুলিশে তো অবশ্যই খবর দেওয়া হবে তানভীর, তবে সেটা আরহানের জন্য নয়। তানভীরের হাসি মুখটা চুপসে গেল। সে আমতা আমতা করে বলল, মানে তুই কি বলতে চাইছিস ইশিকা? প্রমাণ তো সব আরহানের বিরুদ্ধে। প্রমাণ তৈরি করা যায় তানভীর, কিন্তু সত্য লুকোনো যায় না। তুমি কি ভুলে গেছো আমি তোমার বস? আর একজন বস তার এমপ্লয়িদের প্রতিটি পদক্ষেপ নজরে রাখে, বিশেষ করে তাদের যাদের চরিত্র নিয়ে সন্দেহ থাকে। ইশিকা হাতে থাকা পেন ড্রাইভটা রায়হান সাহেবের হাতে দিল এবং টিভির সাথে কানেক্ট করতে বলল। সবাই উৎসুক হয়ে স্ক্রিনের দিকে তাকালো। স্ক্রিনে ভেসে উঠল তানভীরের কেবিনের সিসিটিভি ফুটেজ। গত পরশু রাত 8টা, অফিস ফাঁকা। তানভীর আরহানের ডেস্কে বসে আরহানের ল্যাপটপ অন করছে এবং নিজের পেন ড্রাইভ ঢুকাচ্ছে। ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে তানভীর কারোর সাথে ফোনে কথা বলছে। ড্যাড, রায়হান আঙ্কেল, আপনারা দেখুন, তানভীর আরহানের পাসওয়ার্ড চুরি করে ওর ল্যাপটপ থেকে মেলটা পাঠিয়েছে। শুধু তাই নয়, ও আমাদের রাইভাল কোম্পানি অ্যাপেক্স গ্রুপ এর কাছ থেকে 20 লাখ টাকা ঘুষ খেয়েছে। তার প্রমাণ এই অডিও ক্লিপে। ইশিকা মোবাইলে একটা অডিও রেকর্ড প্লে করলো। সেখানে তানভীরের গলা স্পষ্ট শোনা যাচ্ছে, কাজ হয়ে গেছে বস। আরহানের মেল থেকে পাঠিয়েছি। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। ইশিকা এখন বাধ্য হবে ওই ফকিনিটাকে ডিভোর্স দিতে। তানভীর ভয়ে কাঁপতে শুরু করলো। সে পালানোর পথ খুঁজছে, কিন্তু বাড়ির দারোয়ান এবং আরহান গেটের সামনে দাঁড়িয়ে পথ আটকে দিল। তুই ভেবেছিলি আমি বোকা? আরহানকে ফাঁসিয়ে দিবি আর আমি বিশ্বাস করব? আরহান আমার স্বামী, ওর উপর আমার বিশ্বাস আমার নিজের চেয়েও বেশি। তুই চেয়েছিলি আমাদের আলাদা করতে, কিন্তু তুই আমাদের বন্ধন আরো শক্ত করে দিলি। ইশিকা, আমাকে মাফ করে দে। আমি আসলে জেলাস ছিলাম। আমি তোকে পছন্দ করতাম। ইশিকা সজোরে তানভীরের গালে একটা থাপ্পড় মারল। শব্দটা পুরো ঘরে প্রতিধ্বনিত হলো। চুপ, তোর নোংরা মুখে ভালোবাসার কথা মানায় না। পুলিশ বাইরে দাঁড়িয়ে আছে, নিয়ে যাও রে।
পুলিশ এসে তানভীরকে হাতকড়া পরিয়ে নিয়ে গেল। মিস্টার চৌধুরী উঠে দাঁড়িয়ে আরহানের কাছে গেলেন। তিনি লজ্জায় আরহানের দিকে তাকাতে পারছেন না। বাবা হান, আমাকে মাফ করে দিস। আমি বৃদ্ধ মানুষ, কান কোথায় বিভ্রান্ত হয়েছিলাম। তুই যে কত বড় মনের মানুষ সেটা আজ আবার প্রমাণ হলো। বাবা, মাপ চাইবেন না। আপনি বড়, আপনার শাসন করার অধিকার আছে। আর তানভীর যা প্ল্যান করেছিল তাতে যে কেউ বিভ্রান্ত হতো। ইশিকা এগিয়ে এসে আরহানের হাত ধরলো। সবার সামনে এসে আরহানের কাঁধে মাথা রাখলো। সরি আরহান, তোমাকে আজ আমার জন্য এত কথা শুনতে হলো। আরে বস, হিরো হতে গেলে একটু ভিলেনের মার তো খেতেই হয়। তাছাড়া ক্লাইম্যাক্সে তুমি এসে যেভাবে আমাকে বাঁচালে, মনে হচ্ছিল আমি কোনো সিনেমার দৃশ্য দেখছি। মাই সুপার হিরো ওয়াইফ। সবাই হেসে উঠল। ঘরের বাড়ি বাতাস হালকা হয়ে গেল। বাইরের বৃষ্টি থেমে গেছে। মেঘ সরে গিয়ে রোদ উঠছে। ঠিক যেন তাদের জীবনের কালো অধ্যায় শেষ হয়ে নতুন ভোরের সূচনা হলো। 6 মাস পর চৌধুরী গ্রুপ এখন সাফল্যের চূড়ায়। আরহান এখন কোম্পানির অন্যতম ডিরেক্টর। তার মেধা আর ইশিকার পরিচালনায় কোম্পানি অনেক দূর এগিয়ে গেছে। আজ আরহান আর ইশিকার প্রথম বিবাহ বার্ষিকী। রাতে ছাদের উপর এক রোমান্টিক ডিনারের আয়োজন করা হয়েছে। চারিদিকে মোমবাতির আলো, মৃদু বাতাসে ফুলের সুবাস। আরহান একটা সাদা স্যুট পরে অপেক্ষা করছে। ইশিকা এলো একটু পরে। তার পরনে গাঢ় নীল রঙের শিফন শাড়ি, খোলা চুল বাতাসে উড়ছে। তাকে দেখে আরহানের চোখ পলক ফেলতে ভুলে গেল। এভাবে তাকিয়ে আছো কেন? আগে কখনো দেখোনি? রোজ দেখি, কিন্তু প্রতিবারই মনে হয় নতুন করে দেখছি। তুমি দিন দিন এত সুন্দর হচ্ছ কি করে বলো তো? কোনো সিক্রেট রেসিপি আছে? আছে তো। সিক্রেট রেসিপি হলো ভালোবাসা। তোমার ভালোবাসা আমাকে সুন্দর করেছে আরহান। আগে আমি ছিলাম একটা ক্যাকটাসের মতো রুক্ষ আর কাটা ভরা। তুমি এসে আমাকে গোলাপ বানিয়েছো। ইশিকা আরহানের গলার টাই ধরে তাকে কাছে টানলো। আরহান ইশিকার কোমরে হাত রেখে তাকে বুকের সাথে মিশিয়ে নিল। হ্যাপি অ্যানিভার্সারি মাই ডিয়ার বস। হ্যাপি অ্যানিভার্সারি মাই জুনিয়র হাজব্যান্ড। দুজনে মৃদু হেসে একে অপরকে জড়িয়ে ধরলো। আরহান পকেট থেকে একটা ছোট ভেলভেটের বক্স বের করলো। তার ভেতর একটা হীরের আংটি। এটা তোমার জন্য। আমার নিজের জমানো স্যালারির টাকায় কেনা। তোমার বাবার টাকার চেয়ে এর দাম হয়তো কম, কিন্তু চুপ, টাকার কথা একদম বলবে না। এটা আমার কাছে কোহিনূর হীরার চেয়েও দামি। পরিয়ে দাও। আরহান ইশিকার অনামিকায় আংটিটা পরিয়ে দিল। ইশিকা আংটিটার দিকে তাকিয়ে আবেগে কেঁদে ফেলল। তারপর সে আরহানের হাতটা নিজের পেটের উপর রাখলো। আরহান, আমারও তোমাকে একটা গিফট দেওয়ার আছে। কি গিফট? নতুন কোনো প্রজেক্ট নাকি বিদেশ ট্যুর? তার চেয়েও বড় প্রজেক্ট, এবং লাইফ টাইম প্রজেক্ট। মানে আমি বুঝলাম না। মানে হলো আমাদের পরিবারের নতুন মেম্বার আসছে। তুমি বাবা হতে চলেছো মিস্টার আরহান। আরহান মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছে না। তার চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সে ইশিকাকে কোলে তুলে নিয়ে ঘুরতে শুরু করলো। ইশিকা, সত্যি? তুমি সত্যি বলছো আমি বাবা হচ্ছি? ইয়া আল্লাহ, আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আরহান, নামাও আমাকে, মাথা ঘুরছে তো। পাগল হলে নাকি? আরহান ইশিকাকে নামিয়ে দিল, কিন্তু তাকে ছাড়ল না। সে হাঁটু খেড়ে ইশিকার পেটে কান পাতল, যেন এক্ষুনি অনাগত সন্তানের হৃদস্পন্দন শুনতে চাইছে। ইশিকা আরহানের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ ইশিকা, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাকে সব কিছু দিয়েছ, সম্মান, ভালোবাসা, আর আজ এই শ্রেষ্ঠ উপহার। তুমিও আমাকে কম দাওনি। আমাকে মানুষ হতে শিখিয়েছো, ভালোবাসতে শিখিয়েছো। জানো আরহান, ভার্সিটিতে আমি তোমাকে জুনিয়র ভাবতাম, তুচ্ছ ভাবতাম, কিন্তু এখন মনে হয় ভালোবাসার ক্লাসে তুমিই আমার সিনিয়র। আমি তো এখনো শিখছি। আমরা দুজনেই শিখছি, সারা জীবন শিখব। রাত গভীর হচ্ছে। আকাশের চাঁদটা আজ বড্ড উজ্জ্বল। আরহান উঠে দাঁড়িয়ে ইশিকার কপালে গভীর এক চুমু খেলো। ইশিকা চোখ বন্ধ করে সে স্পর্শ অনুভব করলো। তাদের ঘৃণা দিয়ে শুরু হওয়া গল্পটা আজ ভালোবাসায় পূর্ণতায় কানায় কানায় ভরে উঠল। সমাপ্তি দৃশ্য। 5 বছর পর সমুদ্র সৈকতে আরহান আর ইশিকা হাঁটছে। তাদের মাঝখানে ছোট্ট এক ফুটফুটে মেয়ে, নাম আয়রা। আয়রা আরহানের হাত ধরে ঝুলছে। পাপ্পা, মাম্মা আমাকে বকেছে।
তুমি মাম্মামকে পানিশমেন্ট দাও। তাই নাকি? মামাম কেন বকেছে মা? আমি আইসক্রিম খেতে চেয়েছিলাম, মাম্মাম দেয়নি। মাম্মাম খুব পচা, একদম হিটলার। কি বললে? আমি পচা? হিটলার? দাঁড়াও, তোমার ব্যবস্থা করছি। ঈশিকা দৌড়ে এসে আয়রাকে ধরতে গেল। আয়রা খিলখিল করে হেসে বাবার পেছনে লুকালো। আরহান 2 হাত দিয়ে মা আর মেয়েকে আগলে ধরলো। খবরদার বস, আমার মেয়ের গায়ে হাত দেবে না। ও আমার প্রিন্সেস। ও, বাপ মেয়ে মিলে আমার বিরুদ্ধে টিম আপ? ঠিক আছে, আমি তাহলে চললাম। ঈশিকা মিথ্যা অভিমান করে উল্টো দিকে হাঁটা দিল। আরহান চোখের ইশারে মেয়েকে কিছু একটা বলল। আয়রা দৌড়ে গিয়ে মায়ের শাড়ির আঁচল ধরল। সরি মাম্মাম, তুমি পচা না, তুমি ওয়ার্ল্ডের বেস্ট মাম্মাম। ঈশিকা হেসে মেয়েকে কোলে তুলে নিল। আরহান এসে তাদের দুজনকে জড়িয়ে ধরল। সমুদ্রের গর্জন আর তাদের হাসির শব্দ মিলেমিশে একাকার হয়ে গেল। গল্পের শুরুটা ছিল অহংকার আর অবহেলার, কিন্তু শেষটা হলো এক অপার ভালোবাসার ক্যানভাসে। ঈশিকা এখন আর সে অহংকারী সিনিয়র নেই। সে এখন পরিপূর্ণ এক নারী, এক প্রেমময়ী স্ত্রী এবং এক মমতাময়ী মা। আর আরহান, সে তার ধৈর্য আর ভালোবাসা দিয়ে জয় করে নিয়েছে তার পৃথিবীকে। এভাবেই অহংকারী সিনিয়র মেয়ে যখন বউ, গল্পটি একটি সুন্দর হ্যাপি এন্ডিং এর মাধ্যমে শেষ হলো। সমাপ্ত। প্রিয় দর্শক বৃন্দ, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এইরকমই ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।